রাশেদ খান আর বিপি নূর, বিকাশ নূর, তারেক রহমান সাহেব দাঁড়ান, কথাটা শুনেন, বিএনপির ভাইয়েরা শুনেন, এনসিপির ভাইয়েরা শুনেন, জামাতের ভাইয়েরা আমার কথাগুলো শুনেন। এই বিপি নূর, এই রাশেদ খান, এরা হলো একটা ইহুদি রাষ্ট্রের দালাল। এটা আমি আজকে বলি নাই, আমি ৫-৬ বছর ধরে বলতাছি বিপি নূর একটি ইহুদি রাষ্ট্রের দালাল, এই রাশেদ খান পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল। এই রাশেদ খান আর বিপি নূর টাকা পেলে গণতন্ত্রে ওকে খাবে। এই রাশেদ খান, বিপি নূর বলেছে তাদের বেতন 10 লাখ টাকা লাগবে। বাংলাদেশের দুর্ভাগ্য, চাটুকার আন্দাবিল রহমান পার্থ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী স্বপনকে বাদ দিয়ে আন্দাবিল রহমান পার্থকে করা হয়েছে। তথ্য এবার বাংলাদেশের কোন দেশে চলে যায় সেটা নিয়ে আমি সন্দেহ করছি। ইলিয়াস ভাই হলো পুরান খেলোয়াড়, সেই যখন কোনো সাংবাদিক সাহস পাইতো না তখন ভোট থেকে ভোট চোরের মাঠে দাবরানি দিয়ে বেড়াইছেন যে পুলিশ ধরলে 10 ঘাট আর পিনাকি রাজ ধরলে জয় বাংলা। সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানি চুবানি খেয়েছেন। ইচ্ছা মতো অকথ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস বিএনপির অনেককে গালাগালি করেছেন। ইন স্পাইট অফ দ্যাট, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নোজ দ্যাট হু ইজ অ্যান্ড হোয়াট ইজ জার্নালিস্ট ইলিয়াস। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে যাকে আনা হয়েছে, আগে তো মোফাজ্জল হোসেন কায়কোবাদ তিনি দায়িত্ব পালন করছিলেন, এখন নতুন করে তার এখানে দেয়া হলো শামীম কায়সার লিঙ্কনকে। তিনি গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ এই আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন এবং তিনি এর আগে 2006 সালেও কিন্তু উপনির্বাচনে সেখানে জয়লাভ করেছিলেন। এখন এই শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী দেওয়ার পরে আর কোনে যাবা সেরে জমিয়ত এমন খেপেছে বিএনপির উপরে, সরকারের উপরে। কিভাবে খেপেছে তার চিল্লানিটা একটু, তার চিৎকারটা একটু শুনুন, একটু দেখুন। মন্ত্রী পরিষদে তিনি কোন দায়িত্বে কোন আকীদা বিবর্জিত ব্যক্তিকে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না। আই হ্যাভ এ প্ল্যান। তারা আসলে কখনো কোনো কাজে, কোনো প্রকল্প, কোনো প্ল্যানিং কিছু করে নাই। একজনকে দেখেন যে বিগ কর্পোরেশনে কাজ করছে, কোনো প্রজেক্ট নিয়ে বিগ রেসপন্সিবিলিটি নিছে, নাই, একজনও নাই। তো এই হইতেছে বিএনপির ইন্টারনাল ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। তো বিএনপি কি শুধু এই অ্যাডা প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ, না আরো দিছিল। এবার আসেন অ্যাডা করে ধরি আর চুলি। ভুল আছে, হ্যাঁ আমার ভুল আছে, ক্ষমা করে দেন। মাপ সে লাভ নাই, জি না, মাপ নাই। এখন জামাত এনসিপি খুব মজা পেতেছে যে দাদা এবার বিএনপি ধরবি আর চুলবি। মজা নিও না শোনা, তোমরা ক্ষমতাতে আসলে আরো বড় ডিজাস্টার করলাইবি। আসসালামু আলাইকুম দর্শক, একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটা আপনাদের দেখতে হবে, একটু ধৈর্য সহকারে এবং একটু সময় নিয়ে দেখতে হবে। দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এটা আমাদের মোটামুটি সকলের জানা। এই যে বিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের প্রধান নেতা, তিনি বর্তমানে যেই লেভেলে কথা বলছে বা যেই লেভেলে চলে এসেছে, এখন বলাই যায় যে তিনি আর গণ অধিকারের প্রধান নেতা নেই, তিনি এখন বিএনপির প্রধান নেতা। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি একটা কথা বলেছে যে বিএনপিকে উদ্দেশ্য করে কথাটা বলেছে যে আপনারা এদের প্রতি এত বিশ্বাস করবেন না, দুধ দিয়ে কালসাপ পুষবেন না, এরা সময় মতো সময় হলে সবল দিয়ে চলে যাবে, কারণ এরা হলো কালসাপ, যে কোনো সময় যে কোনো কাউরে সবল মারতে পারে। দর্শক, এই জন্যই এই কথাটা বলেছে যে বিপি নুরুল হক নূর, রাশেদ খান, তারপরে আরেকজন আছে না তারেক রহমান, তারেক যাকে সবাই বলে, যে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন না, তার একটু ভিডিওর অংশ বিশেষ। একসময় সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যকে বস মানত, বস বোঝেন, গুরু মানত। আর এখন বোঝেন না এই পরিস্থিতি, এখন আর কি গুরু মানবে কি ভাই, কারণ তাদের তো সবসময় কেবল ভাস দেয় তারা। এখন তার গুরু মানবে না, এটাই স্বাভাবিক। তো দেখেন, এরা এমন নেতা, এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীগুলো এমন নেতা, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে এরা রূপ বদলাতে পারে বা তাদের চেহারা পাল্টাতে পারে। এটা আমরা দেখেছি, কারণ হাসিনার আমলে এক সময় এই বিপি নুরুল হক নূর, রাশেদ খান এরা হাসিনাকে মা বলে ডেকেছে। হাসিনা চলে যাওয়ার পরে বিএনপিকে নিয়ে কটূক্তি করেছে। আবার এখন বিএনপি ক্ষমতায় আসার পরে তারা বিএনপির পক্ষ থেকে মন্ত্রী সচিব হওয়ার পরে এখন আবার জামাতের দুর্নাম করে। তো আসলে এই জন্যই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছে এরা হলো কালসাপ, এদের পুষবেন দুধকলা দিয়ে, আপনাদের এই সবল মারবে, অর্থাৎ এই কথাটি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে। যাই হোক দর্শক, আরেকটা বিষয়, যে নতুন যে আমাদের ধর্মমন্ত্রী হয়েছে তাকে নিয়ে কিন্তু এখন নানান আলোচনা চলছে। অন্যদিকে যারা বিএনপিকে বিশ্বাস করে বিএনপির সাথে জোট করেছিল জমিয়ত, তারাও কিন্তু এখন হতাশা হয়ে গিয়েছে। তো দর্শক শ্রোতা, এই হলো লীলা খেলা, রাজনীতির লীলা খেলা ভাই বোঝা খুবই কঠিন। রাজনীতির লীলা খেলা বোঝা ভাই খুবই কঠিন।
বুঝে শুনে কাজ করতে হয়, বোঝেন না? এই রাজনীতিতে মনে করেন যে এমন সময় এমন কিছু পরিস্থিতি আছে যে শত্রুরেও বুকে টেনে নেয়, আবার আপনরেও লাথি মেরে সরায়া দেয়। এটাই হলো রাজনীতি। আর দেখতে পাচ্ছেন তো আপনারা সবকিছু, তাই না? তো যাই হোক দর্শক, কথা বাড়াবো না, আমরা বিশ্লেষকদের আলোচনায় চলে যাব। তার আগে বলবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানি চুবানি খেয়েছেন, ইচ্ছা মতো অকথ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস বিএনপির অনেককে গালাগালি করেছেন। In spite of that, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান knows that who is and what is journalist ইলিয়াস। দর্শক, আমি বিশ্লেষণ করছি সাংবাদিক ইলিয়াসের একটা খুশির সংবাদ, একটা বিজয়ের খবর। আপনি চিন্তা করেন যে এই সাংবাদিক ইলিয়াসের নিউজ চ্যানেল বাংলা এডিশন ইউনূস সরকার বন্ধ করে দিয়েছিল, সেটা তারেক রহমান সরকার ফিরিয়ে দিয়েছে। একটু অবিশ্বাস মনে হয় না? বরং ইউনূস সরকারের অনুকম্পা বেশি পাওয়ার কথা সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যদের, কারণ ইউনূস সরকারের উপর তাদের একটা প্রভাব ছিল এবং ইলিয়াস পিনাকিদের ঘনিষ্ঠ লোকজন ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। এখানে স্পষ্টতই ইলিয়াসরা জামাতের পক্ষে ভোট চেয়েছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, ভয়াবহ খেলা খেলেছেন। তারপরও বিএনপি সরকার এসে সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দিয়েছেন, লাইসেন্স ফেরত দিয়েছেন। এটা ইলিয়াসের বিরাট বিজয়। কিন্তু এটা জাস্ট একটা সংবাদ মাধ্যমে লাইসেন্স ফেরত, ইলিয়াসের আলহামদুলিল্লাহ বলা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে গভীর রাজনীতি আছে, এর মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান সংগ্রাম আছে, এর মধ্যে প্রথম আলো ডেইলি স্টারকে সাইজ করার ইঙ্গিত আছে, এর মধ্যে ভিপি নূরদের, এরা যে আসলে বিএনপির জাস্ট ব্যবহৃত টিস্যু, প্রয়োজন ফুরিয়ে গেলে এদেরকে লাথি দিবে, ছুঁড়ে ফেলে দিবে, এবং আসলে টিস্যু যে ব্যবহার করে এর বাইরে যে ভিপি নূরদের অ্যাপ্লিকেশন বা বাঁচানোর চেষ্টা বা সামগ্রিকভাবে যে ভিপি নূরদের তারেক রহমান ধারণ করে না, তার প্রমাণ। দর্শক, আগে খবরটা আপনাদেরকে একটু দেই। সাংবাদিক ইলিয়াস নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে। আধারে আলো জ্বালাতে আবারও নিবন্ধন ফিরে পেল আপনাদের ভালোবাসার বাংলা এডিশন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেকের প্রতি, যাদের অনেকের নামও বলা নিষেধ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সম্মতির জন্য ধন্যবাদ। এর মানে এই যে ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দেওয়া, এই কেস তারেক রহমান পর্যন্ত গিয়েছে। এটা জাস্ট তথ্য মন্ত্রণালয় এটা সলভ করেছে, বিষয়টা এরকম নয়। তবে অনেকে মনে করতে পারেন যে আগের তথ্যমন্ত্রী ডিমোশন পেয়ে বাদ, আর নতুন তথ্যমন্ত্রী এসেছেন, এখন নতুন তথ্যমন্ত্রীর সাথে তো ইলিয়াসদের ঝামেলা আরো বেশি। তো অবশ্য নতুন তথ্য প্রতিমন্ত্রী, তার সাথে আবার ইলিয়াসদের ভালো সম্পর্ক। বিষয়টা এরকম কিনা? না, বিষয়টা এটা না। এখানে তথ্যমন্ত্রী পরিবর্তন এর সাথে কোনো সম্পর্ক, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডিল করেছেন, তার সম্মতিতে এটা করেছে। দর্শক, এটা একটু ইম্পর্টেন্ট যে প্রধানমন্ত্রী কেন সম্মতি দিলেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত কেন বিষয়টা গেল। কারণ দেখেন, সাংবাদিক ইলিয়াসের যে প্রভাব তাসির, তার সংবাদ মাধ্যম যা করতে পারবে, শক্তিশালী কোটি টাকার জামাতি মিডিয়া তা করতে পারবে না। আপনি দেখেন তো, জামাতের 9 দিগন্ত সংগ্রাম বাংলাদেশে কোনো কিছু করতে পারে? তাদের নিউজের চালানোর দাম আছে। নিউজের দাম এর মানে কি? সাপোজ কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক, ভিডিও বা লিখিত, এটা পাবলিশ করার পর যাদের বিরুদ্ধে রিপোর্ট পাবলিশ করবেন তাদের ইহকাল শেষ হয়ে যাবে, রাজনীতি শেষ হয়ে যাবে, অথবা কোনো সরকারি কর্মকর্তার চাকরি চলে যাবে, সরকারি লোক, সরকার তাকে বিসর্জন দিতে বাধ্য হবে, দেশব্যাপী তোলপাড় তৈরি হবে। এটা হচ্ছে সংবাদ মাধ্যমের ভ্যালু। যেমন প্রথম আলো যদি কারো বিরুদ্ধে লেখে, তার জীবন তামাতামা হয়ে যায় অনেক ক্ষেত্রে। আবার কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে লিখলে সেটা সমাধান হয়। এটি তো সংবাদ মাধ্যমের তাসির। 9 দিগন্ত কিংবা সংগ্রাম, আপনি দেখেন তো তারা ওইরকম আলোড়ন সৃষ্টিকারী কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ করতে পারে কিনা বা করতে পারে কিনা, অথবা তাদের কোনো রিপোর্টের ফলে কিছু হয় কিনা বাংলাদেশে? কিচ্ছু হয় না। এমনকি জামাতের অভ্যন্তরীণ বিভিন্ন দুর্নীতি বা বিচ্যুতি, এগুলো নিয়ে বলতে পারলেও একটা কথা ছিল যে না, আর কিছু না পারে, জামাতের ভিতরে কোনো অপকর্মকারী বা দুর্নীতিবাজের পথ খেয়ে দিতে পেরেছে 9 দিগন্ত সংগ্রাম। তাও পারে না। জামাতের অপরাধ আরো গোপন করে এরা, জামাতের নেতাকর্মীদের অনেক কিছু জানলেও এরা পাবলিশ করে নিষেধ। বরং আমাদেরকে ওরা বলে ভাই ওটা বলি না, ঠিক আছে অপরাধ করেছে আছে কিন্তু বলা যাবে না। এই জন্য বলছি যে এই 9 দিগন্ত সংগ্রাম এদের কোনো দামই নেই, আমার চালানোর দাম নেই, ওটা ওগুলো কেউ করবেন না, ফালতু পত্রিকা। তার চেয়ে আমার দেশ, এটা তাসির আছে, আমার দেশ কিছু করতে পারে। আমার দেশ 9 দিগন্ত কিংবা সংগ্রাম তার চাইতে প্রভাবশালী জাস্ট অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম এই বাংলা এডিশন, বিলিভ ইট অর নট, অল্প কিছু লোক নিয়ে চালায়। 9 দিগন্ত সংগ্রামের তুলনায় কিছুই নেই, ভাড়া একটা দুইটা রুম, কিছু লোক অল্প টাকা বেতনে চাকরি করে। কিন্তু ইলিয়াস আছেন এখানে, যার ফলে এই বাংলা এডিশন বাংলাদেশের তোলপাড় সৃষ্টি করতে পারে, বাংলাদেশে অঘটন ঘটাতে পারে, ঘটনা ঘটাতে পারে। তারা একটা অ্যাক্টর, যেটা আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে ইউনূসের আমলে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর, তাতে বাংলা এডিশনকে দায়ী করা হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এর মানে তারা কিছু পারে, যদিও এই অভিযোগ ভুল ছিল, বাট দে ক্যান ডু সামথিং। তারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে। এবং ইলিয়াস একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে ওটা বাংলাদেশের যমুনা টেলিভিশনের চাইতে, রিপোর্টের চাইতো, তালাশ অমুক তমুক তাদের চাইতেও আলোচিত। বলেন তো, এই যে ভিপি নূরের বিরুদ্ধে যে রিপোর্ট করলো, ওইটা বেশি মানুষ দেখেছে, বেশি আলোচনা হয়েছে না ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ অমুক তমুক নানান বিষয় তালাশ নানান রিপোর্ট করে, এগুলোর প্রভাব বেশি? অবশ্যই ইলিয়াসের প্রভাব কয়েক হাজার গুণ বেশি, বাংলাদেশের যে কোনো নিউজ গণমাধ্যমের চাইতে বেশি। সেই ইলিয়াস জামাতপন্থী,
তার সংবাদ মাধ্যম ফেরত দিয়েছে কেন? এটা তো দেওয়ার কথা না, কারণ জামাতের পক্ষে সবচেয়ে পাওয়ারফুল সংবাদ মাধ্যম হওয়ার কথা, যদিও জামাতের নিয়ন্ত্রণে না, কারণ ইলিয়াস কারো কথা শোনেন না, বাট জামাতের পক্ষে যেত। এই বাংলা এডিশনের নিবন্ধন ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী কেন? এর কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক ইলিয়াসকে প্রধানমন্ত্রীর এখন দরকার। আর প্রধানমন্ত্রী জানেন বিএনপি 2-4 জনের বিরুদ্ধে, বিপিনুরদের বিরুদ্ধে বাংলা এডিশন অমুক তমুক যাই বলুক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে প্রভাবিত করতে পারে, লড়াই করতে পারে, এমন ফিগার যদি কেউ থেকে থাকে ইলিয়াস এবং পিনাকি আছেন। ইলিয়াস পিনাকিদের সাথে যতই দূরত্ব থাক, ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস পিনাকিকে দরকার। এটা প্রধানমন্ত্রী ফিল করেছেন বলে তার বাংলা এডিশন ফেরত দিয়েছে। জামাতকেও দরকার, এমনকি ইলিয়াস পিনাকিও হাজারো সমালোচনা করলে, আমরা হাজারো সমালোচনা বিএনপি সরকার করলো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই যে বিএনপির সাথে আমরা আছি এটাও স্পষ্ট। তা খেলাটা এই জায়গায়। প্রথম আলো রেলিস্টার যে ভারতের দালাল, তারেক রহমানকে যে 10% চাঁদাবাজ, ঠিক আছে, এগুলো সত্য হতে পারে, বাট খালেদা জিয়া তারেক রহমানকে যে হত্যাযোগ্য করেছেন, ভারতের হেজিমনি কায়েম করেছেন, এটা যে রয়ের টাকায় চলে, এটা তারেক রহমান জানেন। আর প্রথম আলো রেলিস্টারকে চাইলে যে কিছু করা যাবে না তাও জানেন। এই জন্য তাদের হেজিমনির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে ইন্ডিয়ান দালালি খেয়ে দিতে যে ইলিয়াস পিনাকির কোনো বিকল্প নাই, এটা তারেক রহমান জানেন। যার ফলে এই বিপিনুর অমুক তমুক এদেরকে সারানার দাম না দিয়ে ইলিয়াসের নিউজ এডিশন, বাংলা এডিশন ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাশেদ খান আর বিপি নূর, বিকাশ নূর, তারেক রহমান সাহেব দাঁড়ান, কথাটা শুনেন, বিএনপির ভাইয়েরা শুনেন, এনসিবির ভাইয়েরা শুনেন, জামাতের ভাইয়েরা আমার কথাগুলো শুনেন। এই বিপি নূর, এই রাশেদ খান, এরা হলো একটা ইহুদি রাষ্ট্রের দালাল। এটা আমি আজকে বলি নাই, আমি 5-6 বছর ধরে বলতাছি বিপি নূর একটি ইহুদি রাষ্ট্রের দালাল, এই রাশেদ খান পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল। এই রাশেদ খান আর বিপি নূর টাকা পেলে গণতন্ত্রে ওকে খাবে। এই রাশেদ খান, বিপি নূর বলেছে তাদের বেতন 10 লাখ টাকা লাগবে, তাদেরকে যদি কেউ টাকা দেয় তারেক রহমানকেও খেয়ে ফেলবে। ওরা শুধু টাকা চিনে, টাকার বিনিময়ে তারা দল গঠন করে, দল ছেড়ে দেয়, দল ত্যাগ করে, একবার জামাত করে, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বাম দল, একবার রাম দল, একবার আবার বিএনপির সহচর, এবার আবার তারেক রহমানের সহযোগী। এই রাশেদ খানের মতো কুলাঙ্গার বাংলাদেশের ইতিহাসে আর নাই। আমি সাবধান করে দিতে চাই তারেক রহমান সাহেবকে, অ্যালার্ট করে দিতে চাই, কেয়ারফুল করে দিতে চাই, খবরদার, খবরদার, ওকে আর কাছে টানবেন না। সেই বিপি নূর বলেছে তার 10 লাখ টাকা বেতন লাগবে। আমি তারেক রহমান সাহেবকে শুধু একটি কথাই বলবো, এই বাংলাদেশের কোটি কোটি বিএনপির পাগল মানুষ আছে। যখন আপনি সেই লন্ডনে ছিলেন, সালাউদ্দিন শিলংয়ে ছিল, যখন কয়েকজন নেতা মাত্র, হাতে গোনা কয়েকজন নেতা ছিল বাঘের বাচ্চার মতো রাজপথে, তাদের মধ্যে একজন রুহুল কবির রিজভী, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই আমানুল্লাহ আমান, গয়েশ্বরচন্দ্র রায়, এই এদের মতো লক্ষ লক্ষ বিএনপির নেতা আছে যারা আপনার সহযোগী হতে পারে। আপনার রাজনৈতিক সহযোগী বারাটিয়া, গুন্ডা, মাস্তান, একটা কুলাঙ্গারকে আপনি বানিয়েছেন। অতএব আপনি সাবধান থাকেন। এ পরীক্ষিত বাংলাদেশের দুশ্মন, পরীক্ষিত বিএনপির দুশ্মন, পরীক্ষিত শেখ হাসিনার 5 গুলাম, শেখ হাসিনার সে জারদ সন্তান, এই বিপি নূর আর এই রাশেদ খান। তারা একটা মিশন নিয়ে তাদের দলকে ভেঙে দিয়ে, বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে ঢুকার কারণটা কি আপনি একটু পরিষ্কার করে বুঝে নেন। এই কথা বোঝানোর জন্য পিনাকি ভট্টাচার্যের প্রয়োজন নাই। রাশেদ খান কি চিজ, ডাল মে কুচ কালা হায়, হাল তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে, উসকো বিপি নূর কাতে হে। তার বেতন 10 লক্ষ টাকা লাগবে। সে ইহুদি রাষ্ট্র থেকে 400 কোটি টাকা নিয়ে এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। তারেক রহমানের ডান পাশে বিপি নূর, বাম পাশে রাশেদ খান। এখন বলেন, শহীদ জিয়াকে মেরে ফেলা হয়েছে, আরাফাত রহমান কুকুকে মেরে ফেলা হয়েছে, খালেদা জিয়া 5, 10, 6, 7 বছর আগেও সরওয়ার্দী উদ্যানে, জেলে যাওয়ার আগে সরওয়ার্দী উদ্যানে হুঙ্কার দিয়ে কঠিন স্বরে বক্তৃতা দিয়েছিলেন। যখন মার্চ ফর ডেমোক্রেসিতে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তার বাসার ভিতরে বালুর টাক দিয়ে রাখা হয়, বন্দি করা হয়, তখনও তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা আজও বুকের ভিতরে বাঁধে। এই খালেদা জিয়াকে মেরে ফেলেছে এই হাসিনা, আরাফাত রহমানকে কুকুকে মেরে ফেলেছে হাসিনা, সেই 111-এর সরকার আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অতএব এই রাজাকার 2টা আলবদর আলশামসের বাচ্চা, কুকুরের বাচ্চা, সেই রাশেদ খান আর বিপি নূরকে যত দ্রুত সম্ভব দল থেকে বহিষ্কার করে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন মন্ত্রী, নতুন রাজনৈতিক সহকারী নিয়োগ দেন। বিএনপির ভিতরে আছে এরকম হাজার হাজার নেতাকর্মী যারা বিএনপির জন্য জীবন দিতে পারে। সে বিএনপিতে শুধু আমানুল্লাহ আমান, গয়েশ্বরচন্দ্র রায় আর এই রুহুল কবির রিজভী না, এদের মতো লক্ষ লক্ষ বিএনপির কর্মী আছে তাদের মতো। আর এই রাশেদ খান, এই বিপি নূর, এরা হলো বারাটিয়া গুন্ডা। তো গুন্ডা মাস্তান দিয়ে আপনার সিকিউরিটি আপনি রাখতে পারবেন না।
গুন্ডা অস্তান গুন্ডা মাস্তান দিয়ে গণতন্ত্র রক্ষা করা যায় না। তাই যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পাল্টানোর প্রয়োজন নাই, রাষ্ট্রপতি পাল্টানোর প্রয়োজন নাই, আগে ওদের দুইজনকে পাল্টান। গাছের আগায় পানি দিতে হবে, গাছের আগা কাটবেন গুড়ায় পানি দিবেন তা হবে না। গাছকে সমূলে কেটে ফেলতে হবে। এই বিষাক্ত গাছ, এই গাছের ভিতরে কালনাগিনী সাপ আছে, বিষধর সাপ আছে। এই রাশেদ খানের ভিতরে বিষধর সাপ আছে, কালনাগিনী আছে এই বিপি নূরের ভিতরে। অতএব এক মুখে দুই কথা, মানে এক সাপের দুই মাথা। দুমুখী সাপ রাশেদ খান মেনন, দুমুখী সাপ সেই বিপি নূরকে যত দ্রুত দল থেকে বহিষ্কার করবেন, আউট করে দিবেন, তত দ্রুত তারেক রহমানের জন্য মঙ্গল। আমি পছন্দ করি নাই সেজন্য না, কারণটা হইতেছে আপনারা বিষয়টা বুঝেনি নাই, এই জন্য এমন অসম্ভব প্রতিশ্রুতি দিতেছেন। এই ভিডিওটা করেছিলাম 7 মাস আগে, মানে ক্ষমতা নেওয়ার 1 মাস আগে। তখন বিএনপি সবকিছুতে কার্ডের প্রতিশ্রুতি দিতেছে। এখানে দিয়েছিল স্বাস্থ্য কার্ডের প্রতিশ্রুতি, 6 মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড দিবে। আগে দেখেন তাদের প্রতিশ্রুতি নিয়ে তারা কি ভিডিও বানাইছিল সেটা দেখেন, আর দেখবো আসলে এই প্ল্যান কেঙ্কা তারেক রহমানের দলের লোকেরা প্ল্যান করবার পারে কিনা। প্রথমে এটা স্বাস্থ্য নিয়ে প্ল্যান দেখি। বিএনপি কইতেছে তারা ক্ষমতা নেওয়ার প্রথম 180 দিনে কি করবি, কোনো বানানো কথা না, তাদের কথাই, তাদের তৈরি ভিডিওই দেখি। আসেন দেখি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম 180 দিনের মধ্যেই চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন। এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম, যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে। এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময় হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে। ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন হবে রোগী, পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি। দেখেছেন, আমি কইছিলাম এটা তারা করতে পারবে না। বিএনপি 180 দিনে যদি করতে পারে, কান কাইটা কুত্তারে খাওয়াবো। দেখেন কি কইছিলাম। প্রথম কথা, এই যে এটা কইছে, এটা কি বিএনপি পারবি 180 দিনে করতে? পারবি না, অসম্ভব, অসম্ভব। ওই যদি 180 দিনে এটা করবার পারে, কান কেটে কুত্তা খেলাম আমি। 6 মাসে ম্যাক্সিমাম যেটা করতে পারে, একটা পাইলট ডিজাইন করতে পারে, এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে, তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে। পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না। হ্যাঁ, দেখেছেন কি কইছিলাম, পাইছেন স্বাস্থ্য কার্ড, পারিছে, তারাই করতে পারে নাই। এই জন্য কইছি ব্যান্ড পার্টি বাজার আর ভালো বাজার। এই হইতেছে প্ল্যান। যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নিয়েন, আর দেখে থাকলে আবার দেখতে পারেন, মজা পেবেন। এবার বুঝেছেন কেন ব্যান্ড পার্টি বাজাবার কইছি, আবার বাজার ব্যান্ড পার্টি। এডিটর সাহেব, আমার কান কেটে কুত্তারে কিলাতে হয় নাই। বিএনপি যদি এটা করবার পারলে ওই নিয়ে আমার দুইটা কান কেটে নিত, আর আমার নাম হইতো কান কাটা পিনাকি। আমি এত কনফিডেন্স নিয়ে কেন কইছিলাম জানেন? বুঝেছেন, কারণ এই জিনিসটা জানি আমি কেমন এগুলো হয়। যারা এই প্ল্যানিং করেছে, যাদের প্ল্যানিং এর উপরে ভর করে বাংলা লুথার কিং করেছিল আই হ্যাভ এ প্ল্যান, তারা আসলে কখনো কোনো কাজে, কোনো প্রকল্প, কোনো প্ল্যানিং কিছু করে নাই। একজনকে দেখান যে বিগ কর্পোরেশনে কাজ করছে, কোনো প্রজেক্ট নিয়ে বিগ রেসপন্সিবিলিটি নিছে, নাই, একজনও নাই। তো এই হইতেছে বিএনপির ইন্টারনাল ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। তো বিএনপি কি শুধু এই অ্যাডা প্রতিশ্রুতি দিছিল? হ্যাঁ, না, আরো দিছিল। এবার আসেন অ্যাডা করে ধরি আর চুলি। ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাপ লাভ নাই, জি না, মাপ নাই। এখন জামাত এনসিপি খুব মজা পেতেছে যে দাদা এবার বিএনপি ধরবি আর চুলবি। মজা নিও না শোনা, তোমরা ক্ষমতাতে আসলে আরো বড় ডিজাস্টার করলাইনি। যাই হোক, বিএনপি এই পরিমাণ করলে, তোমরা এই পরিমাণ করলাইনি। আসেন এবার শুরু করি আল্লাহর নামে। এই এপিসোড করতে আমার মেলা খাটাখাটি করা লাগছে, কারণ বিএনপি এখন নিজে একটা বই ছাপিয়েছে, নাম জনগণের সরকারের 180 দিন, 43 পৃষ্ঠার একটা বই। প্রাইম মিনিস্টার প্রেস উইং প্রকাশ করেছেন 17 আগস্ট। এদের জিজ্ঞেস করবেন, এই যে বই ছাপাইছেন 180 দিনের অর্জন, এখানে দেখাইতেছেন প্রতিশ্রুতি পূরণ করেছেন। তো প্রতিশ্রুতিটা 180 দিন আগে কোথায় লিখেছিলেন এটা বলেন, দেখান তো। দেখাতে পারবেন না বিএনপি। যাই হোক, এই ভূমিকায় লেখা প্রথম 180 দিনের প্রত্যেকটা খাতে 100% সফলতা এসেছে এমন দাবি সরকার করে না। হ্যাঁ, 100% সফলতা আসেনি তো কত ভাগ এসেছে? বাবা আমি কিন্তু অঙ্কে 100 পাই নাই, তা কত পাইছো বাবা? পাইছি 5। আমি সেঞ্চুরি করি নাই, তো কত করছো সোনা? করেছি 5 রান। বিএনপি নিজে একবার কয় 3 মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের 15 বছরে নাকি হয়নি। শুনেন, 3 মাসে যা কাজ হয়েছে আমি আপনাকে বলতে পারি আওয়ামী লীগের আমলে 15 বছরে সেই কাজ হয় না। শুনেছে আবার বলে, আরে বাবা হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস, আমাদের কাছে সেরা গেছে নাকি? শুনেন, আরে বাবা হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। আমরা তো শুরু করছি কেন? রাস্তাটা তো সহজ না, এত তাড়াতাড়ি হয় না। এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার, আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। হ্যাঁ, শুনেছেন। যাই হোক, কাগজে কলমে বিএনপি নানা জায়গায় বলছে বিএনপি নির্বাচনে জিতলে 180 দিনে কি করবি, এটা বলছে নির্বাচনের আগে। এগুলো কিন্তু কোনো স্পেসিফিক কর্মসূচি না, ব্রড কর্মসূচি। আপনি এখানে কংক্রিট কিছু খুঁজে পাবেন না, যে আপনি মাপবেন 180 দিন পরে এটা হয়েছে কিনা, এটা খুঁজেই পাবেন না এখানে। জানি না কেমনি একটা প্ল্যানিং করতে হয়, কেমনি একটা অবজেক্টিভ সেট করতে হয়। বিএনপি নিজের ভেরিফাইড ওয়েবসাইটে 180 দিনের কর্মপরিকল্পনা দিছিল। আমরা এক এক করে দেখি। দেখেন, এটা দেখেন এডিটর সাহেব, এটা দেখান। 3টা হইতেছে শিক্ষা নিয়ে। তাও দেখেন কোনোটা মেজারেবল না, স্পেসিফিক না। আবার দেখেন কোনোটা আপনি মারতে পারবেন না আর কি।
অবজেক্টিভ তো হবে স্মার্ট অবজেক্টিভ। আমি আসতেছি এটা নিয়ে পরে। হেলথ নিয়ে কি বলছিল, আগেরটা না পড়লে এটা একটু পড়ে শোনাই, হেলথ যেহেতু আমার নিজের সাবজেক্ট। কইছিল রোগ প্রতিরোধকে প্রাধান্য দিয়ে টিকাদান, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা তৈরির একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কয়টা, কি কর্মসূচি, কেমনে মাপবো যে কোন কর্মসূচি আপনি বাস্তবায়ন করছেন? কোনো কিছু নাই এর মধ্যে। আর তারপরে স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। কেমনে মাপবেন? ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, কিছু মাপতে পারবেন? নাই। তারপরে কি চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশালাইজ ট্রেনিং স্কিম শুরু করা হবে। হ্যাঁ, কয়টা ট্রেনিং হয়েছে, কয়টা করবেন, করেছেন, বলিছেন? তারা যেন রোগের দ্রুত শনাক্তকরণ এবং প্রতিরোধে দক্ষ হয়ে ওঠে। দক্ষতা মাপবেন কেমনে? 6 মাসে মাপা যাবে। তারপরে হচ্ছে নিরাপদ পানি সরবরাহের জন্য আধুনিক পরিশোধন ব্যবস্থা এবং বৃষ্টির পানি সংগ্রহের জন্য পর্যায়ক্রমে দেশব্যাপী রিজার্ভার তৈরি করা হবে। জনগণ নিরাপদ পানি পাবে, একটাও রিজার্ভার তৈরি হয়েছে হয় নাই। বাকিগুলো কোনোটা স্পেসিফিক অবজেক্টিভ না। শিল্প খাত নিয়ে দেখেন কি বলছি। $1 ট্রিলিয়ন ইকোনমির রোডম্যাপে এফডিআই জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার সুস্পষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হবে। হ্যাঁ, করিছে। হ্যাঁ, 2034 সালের মধ্যে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করা হবে। করিছে, বলিছে যে আমরা $1 ট্রিলিয়ন করবো। হ্যাঁ, ক্ষমতা আসার পরে জনগণের ঘাট থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা হবে। কতটুকু বাড়তি ট্যাক্স কমানো হবে বলছে কিছু বলে না। মাপবেন কেমনে? শিল্প খাতের বিকাশে বিনিয়োগ বান্ধব রীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। যেসব বিনিয়োগ বিপুল পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ধরনের প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। উরে বাপরে, কি কর্মসংস্থান হয়েছে দেখছেন, একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে। দেখাবো নিয়ে এটা আবার বিনিয়োগ সহজ করতে কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকিং সাপোর্ট নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে। হয়েছে? হ্যাঁ, হয় নাই। নতুন শিল্প সৃষ্টির জন্য কৃষি, মৎস্য এবং অন্যান্য উৎপাদনমুখী খাতকে প্রাধান্য দেওয়া হবে। কেমনে প্রাধান্য দিবেন? হ্যাঁ, কইলে হয়ে যাবে? কি করলে বোঝা যাবে যে আপনি প্রাধান্য দিচ্ছেন? 1, 2, 3, 4 এটা বলতে হবে তো। করেছেন? কিছু লিখতেই পারে না। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ আওয়ামী দুঃশাসনে বন্ধ হয়ে যাওয়া মাঝারি এবং বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করিয়া সেগুলো পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ নেওয়া হবে। হ্যাঁ, কোনো বন্ধ কারখানা চালুর দৃশ্যমান উদ্যোগ দেখেছেন? দেখেন নাই। বরং টেক্সটাইল মিল বন্ধ হয়েছে 900। বিএনপি সরকারের আমলে প্রত্যেক দিন 5টা করে টেক্সটাইল মিল বন্ধ হয়েছে, শুধু টেক্সটাইল মিল। এরা আসলে জানেও না কেমন একটা অবজেক্টিভ সেট করতে হয়। এগুলো খুব বেসিক যে কোনো প্ল্যানিং এর। এটার কয় স্মার্ট, SMART, স্মার্ট। ওই স্মার্ট কইয়া কাউয়ার ভেঙে যাওয়া স্টেজ না, এডিটর সাহেব। কাউয়ার আগে সাউন্ড দেন, তাই এখন স্টেজটা ভাঙাটা দেখান। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা দেখেছেন? স্মার্ট, হ্যাঁ, স্মার্ট পোলা। তো এই স্মার্ট অবজেক্টিভ কিন্তু অন্য জিনিস। এটা এমনভাবে লক্ষ্য নির্ধারণ করতে হয় যাতে পরিষ্কারভাবে বোঝা যায়, মাপা যায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই করা যায়। এই স্মার্টের S হইতেছে স্পেসিফিক, ঠিক কি করা হবে সেটা নির্দিষ্ট করতে হবে। M হইতেছে মেজারেবল, কতটা করা হবে সেটা সংখ্যায় বা কোনো নির্দিষ্ট সূচকে মাপা যাবে। এতে হইতেছে অ্যাচিভেবল, এটা বাস্তবসম্মত হইতে হবে, অর্জনযোগ্য হইতে হবে। আরটা হইতেছে রেলেভেন্ট, যে বড় লক্ষ্য অর্জনের জন্য যাওয়া হইতেছে তার সঙ্গে সরাসরি সম্পর্কিত হইতে হবে। আর T হইতেছে টাইম বাউন্ড, মানে কতক্ষণের মধ্যে এটা অর্জন করা যাবে, যেমন 6 মাস, এটা ডেডলাইন। কেন এভাবে অবজেক্টিভ সেট করতে হয়? কারণ শুধু কর্মসংস্থান বাড়বে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করব, কৃষির উন্নত করব, এইটা বললে পরে তো বোঝার কোনো উপায় নাই যে সরকার আসলে প্রতিশ্রুতি পূরণ করছে কি করেনি। এটা যদি স্মার্ট হইতো অবজেক্টিভ, তাহলে বলতো প্রথম 150 দিনের মধ্যে 50 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে 50 লাখ হলো মেজারেবল, ফ্যামিলি কার্ড দেওয়া হলো স্পেসিফিক, আর 180 দিন হলো টাইম বাউন্ড। বুঝিস? এখন 180 দিন শেষে খুব সহজে প্রশ্ন করা যাবে 50 লাখ দেওয়া হয়েছে, দিছো নাকি দাও নাই? হ্যাঁ না বলো। এই কারণে কোনো সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনা এটা মূল্যায়ন করতে হলে স্মার্ট অবজেক্টিভ খুব গুরুত্বপূর্ণ। এটা রাজনৈতিক বক্তব্যকে পরিমাপযোগ্য প্রতিশ্রুতিতে পরিণত করে এবং পরে অ্যাকাউন্টেবিলিটি বা এটা ধরার বা ফ্যাক্ট চেক করা এটা সম্ভব করে তোলে। বিএনপি ঘোষণার ক্ষেত্রে এটা মূল সমস্যা। অনেক লক্ষ্য, এটা ব্রড পলিসি গোল, সবসময় স্মার্ট অবজেক্টিভ ছিল না। কষা জাহিদ বলেছিল ইলেকশনের পরে যে এটা আছে 180 দিন পরে জনগণ জানিবে। হ্যাঁ, জানেছে, আপনারে জানাই নাই। ইলেকশনের পরে এটা নিয়ে তারেক রহমান মিটিংও করেছিল। মিটিংয়ের পরে শিলাং সালাউদ্দিন কইছিল আপনারা জানতে পারবেন, জানেছে, জানাই নাই। খুঁজেন কোথাও পান কিনা যে 180 দিনে আমরা এটা করবো, কোথাও পাবেন না, কখনো জানাই নাই। আপনি সার্চ করলে কিছু পাবেন না। আপনি তো একটা জায়গায় বলবেন যে এটা আমার লক্ষ্য, তারপরে না আপনি লক্ষ্য অর্জন করছেন নাকি করেন নাই এটা মিলাবেন, আপনি কোথাও বলেন নাই। কিন্তু মিলানোর জন্য বই ছাপে বসে আছেন, সাংবাদিক সম্মেলন করতেছেন, কিন্তু ওই সাংবাদিকরা কখনো বলেন আপনার টার্গেটটা কোথায়, কবে ঘোষণা করছেন, বলেন আমরা একটু মিলাই দেখি, করেন নাই তো। তারেক রহমান সংসদে বলেছিল কিছু টার্গেট, উনি বলছিল এটা বিএনপির ওয়েবসাইটেই আছে যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কি এর মধ্যে ছিল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 9000 শিক্ষককে ট্যাব প্রদান করা। পাইছেন? হ্যাঁ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ট্যাব দেওয়া হয়েছে, 9000 মাত্র, তো সেটা তো দেন নাই। তারপরে 180 দিনের মধ্যে 3832টা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন দেওয়া হয়েছে। কয়টা দেওয়া হয়েছে? 3832টা দিচ্ছেন, দেন নাই। এগুলো মেজারেবল অবজেক্টিভ, স্মার্ট অবজেক্টিভ। 172 জন শিক্ষার্থীকে ইটালিয়ান এবং জাপানি ভাষার শিক্ষা প্রদান করেছেন, হ্যাঁ, করেন নাই। আপনার বইয়ের মধ্যেও লেখেন না এটা আপনি করেছেন। 418টা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু হয়েছে, হয় নাই। 180 দিনের মধ্যে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এই 5 জেলায় জনসাধারণকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে, হয় নাই।
আবার কইছে 180 দিনের মধ্যে 2363টা কারিগরি এবং 8232টা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা। হ্যাঁ দিছে, একই জিনিস দুইবার, মানে 15 এপ্রিল বলছে, আবার 18 এপ্রিল একই জিনিস বলছে, দুই জায়গায় দুই ফিগার। যাই হোক, যেটাই বলো, কোনটা হয়েছে এটাও হয় নাই। আপনি 6 মাসের সিগনিফিকেন্ট উল্লেখ করার মতো কিছুই অর্জন করেন নাই। এই 6 মাস ছিল আপনার জন্য হানিমুন পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড। নতুন সরকার, মানুষের উচ্ছ্বাস, সরকারকে সময় দেওয়ার ইচ্ছা ছিল মানুষের। 6 মাস পর থেকে শুরু হয় গ্যাঞ্জাম। দলের মধ্যেও তো গ্যাঞ্জাম শুরু হয়। দলের লোকেরা মনে করে আমি কিছু পাইলাম না, বা আমার আরো বেশি পাওয়া উচিত ছিল, ঠিকভাবে মূল্যায়ন করলো না আমারে। মানুষের জীবনের সংকট তখন মুখ্য হয়ে ওঠে। মানুষের জীবনের সংকট তো বাড়তেছে। বিদ্যুৎ গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন না, আপনার মন্ত্রী বলে বিদ্যুৎ গ্যাস সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে। মানুষ 2 বছর বসে থাকবে বলেন তো? এটা কোনো কথা? 18 কোটি মানুষের দেশ, এটা ম্যানেজ করা ছেলে খেলা নাকি? আর আপনি বলতেছেন 2 বছর অপেক্ষা করতে। আমি ইউনূস সরকার ফেল করার রাস্তা এটা বলছিলাম। ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার 15 দিনের মাথা ফেল করছে। আমরা সাপোর্ট করে গেছি, তারপরে ফেল করছে। এগুলো আগেই বোঝা যায়। বিএনপি সরকার আরো বাজেভাবে ফেল করবে, এর রাস্তায় উঠেছে। এই ঘটনা ঘটবে সেটা আমি আগে থেকে অনুমান করছিলাম। সেই জন্য আমি ট্রানজিশনাল সরকার একটা প্রস্তাব দিছিলাম। বলছিলাম তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা হোক, খালেদা জিয়া প্রেসিডেন্ট হোক। এটা দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।